আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পরে আবারও তোমাদের সাথে ক্লাসরুমে এসে হাজির হয়েছি। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে, যেটি তোমাদের ইন্টারমিডিয়েটে রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে, এবং তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছে তোমাদের 20th সেঞ্চুরি পোয়েট্রির একটি কবিতা, যেটি লিখেছিলেন উইলিয়াম বাটলার ইয়েট অথবা W.B ইয়েটস এর একটি কবিতা। সেই কবিতাটি হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কবিতাটির বাংলা অর্থ, সামারি এবং সবকিছু তোমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। সো দেরি না করে চলো শুরু করি। তো দেখো, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এই কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটস কেন লিখেছেন? উইলিয়াম বাটলার ইয়েটস হচ্ছে একজন আয়ারল্যান্ডের কবি, এই জন্য তাকে বলা হয় আইরিশ পয়েট। আর উইলিয়াম বাটলার ইয়ার একাধারে একজন পয়েট, একজন ড্রামাটিস্ট এবং এ প্রোজ রাইটার এবং একজন গদ্য লেখক। এই উইলিয়াম বাটলার ইয়েটস অথবা আমরা বলতে পারি W.B ইয়েটস মোটামুটি ভাবে তার শহরের যে যান্ত্রিক জীবন, এই যান্ত্রিক জীবন তার কাছে ভালো লাগতো না। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতির কাছে যাওয়ার জন্য তিনি আসলে প্রকৃতিকে ভালোবেসে এই কবিতাটি তিনি লিখেছিলেন। তো প্রকৃতি বলতে আসলে তিনি ইনিসফ্রিতে, এই যে ইনিসফ্রির কথা তোমরা যেটা দেখতেছো, ইনিসফ্রি মানে একটা হ্রদের নাম, সেই হ্রদে তিনি যেতে ইচ্ছুক। তো এই কবিতাটি আমি শুরু থেকে সুন্দর করে বলবো এবং আশা করি তোমরা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে এই কবিতাটি তোমরা আশা করি বুঝবা। তো আসলে এই কবিতাটিতে কবি প্রতিজ্ঞা করেন যে তিনি ইনিসফ্রিতে চলে যাবেন। ইনিসফ্রির যে সৌন্দর্যমণ্ডিত যে একটি স্থান, সেখানে তিনি চলে যাবেন এবং তিনি শহরের যে যান্ত্রিক জীবন, সে যান্ত্রিক জীবন ত্যাগ করে তিনি ইনিসফ্রিতে বসবাস করবেন এবং সেখানে তিনি চলে যাবেন। এবং তিনি ইনিসফ্রির যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে তিনি একাকী উপভোগ করবেন। তিনি একাকী সেখানে বসবাস করার যে ইচ্ছে, সেই ইচ্ছা তিনি পোষণ করেন এবং তিনি বলেন তিনি সেখানে যাবেন। সেখানে যে সমুদ্রের আশ্রে পড়া, যেই মানে সৈকতের যে পানির যে আশ্রে পড়া শব্দ বা মৃদু যে শব্দ, এবং সেই তিনি তার অন্তরের অন্তঃস্থল দিয়ে সেগুলো তিনি অবলোকন করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একদম লাইন বাই লাইন সেটা তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে টোটাল 12টি লাইন রয়েছে এই কবিতার মধ্যে, এবং 12টি লাইনে টোটাল আমরা বলতে পারি 12 লাইনের মধ্যে টোটাল 3টে স্ট্যাঞ্জা রয়েছে। এক একটা স্ট্যাঞ্জাতে 4টি লাইন করে, টোটাল 12 লাইনের এই কবিতাটি। তো এই প্রথম কবিতাটিতে তার যে মনের যে জৈবিক চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি ফুটিয়ে তুলছেন। আমি তোমাকে একটু বলে দেই, মনোযোগ সহকারে এটা দেখতে হবে, তাহলে আশা করি বুঝবা। এখন দেখো, আই উইল অ্যারাইজ, আসলে আই বলতে এখানে স্পিকার নিজেই আমাদের এই যে W.B ইয়েটস। তো এখানে তিনি বললেন আই উইল অ্যারাইজ, আমি জেগে উঠবো, অ্যান্ড গো নাও, এবং চলে যাব, অ্যান্ড এবং গো টু ইনিসফ্রিতে। তার মানে তিনি প্রথম লাইনে তিনি বললেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি চলে যাব, অ্যান্ড গো টু ইনিসফ্রিতে চলে যাব। হোয়াট ইজ ইনিসফ্রি? ইনিসফ্রি হচ্ছে একটা হ্রদ, অর্থাৎ তিনি আয়ারল্যান্ডের যে সৌন্দর্যমণ্ডিত যে স্থানটি, অর্থাৎ তোমাদের যে ইনিসফ্রি, তিনি সেই ইনিসফ্রিতে চলে যাওয়ার কথা তিনি ইচ্ছা পোষণ করেন। তিনি বলেন অ্যান্ড এবং এই স্মল ক্যাবিন, এবং একটা ছোট ক্যাবিন মানে এখানে ঘর, বিল্ড দেয়ার, সেখানে ছোট একটি ঘর নির্মাণ করার কথা বলছেন। অর্থাৎ W.B ইয়েটস বলছেন যে সেখানে গিয়ে তিনি কি করবেন, এই স্মল ক্যাবিন, একটা ছোট একটা ঘর তৈরি করবেন, এই যে বিল্ড দেয়ার, সেখানে একটা ছোট ঘর তৈরি করবেন, অফ ক্লে অ্যান্ড ওয়েটলেস মেড। তো তিনি সেখানে কি করবেন, সেখানে একটা ছোট একটা ঘর বানাবেন, এবং সেখানে তিনি অফ ক্লে অ্যান্ড ওয়েটলেস মেড। তো তিনি এখানে এই যে কাদামাটি এবং নলখাগড়া, ওয়েটলেস মানে হচ্ছে নলখাগড়া, হ্যাঁ, কাদামাটি এবং নলখাগড়া দিয়ে সে একটা ছোট একটা ঘর তৈরি করবে, ঠিক আছে। তো তারপরে তিনি বলছেন 9 অর্থ 9, পিন অর্থ সিম, আর রোজ 9টা তোমার সিমের শাড়ি, উইল আই হ্যাভ দেয়ার, সেখানে আমার থাকবে, সেখানে আমার 9টা সিমের শাড়ি থাকবে। সিম তো তোমরা চিনো, এই সিমের যে 9টা শাড়ি সেটা আমার ওখানে থাকবে। এ হাইভ ফর দা হানিবি, হাইভ মানে হচ্ছে মৌচাক, এ হাইভ একটা মৌচাক থাকবে, ফর দা হানিবি মানে মৌমাছির একটা মৌচাক সেখানে থাকবে। এরপরে তিনি বলছেন অ্যান্ড এবং লিভ অ্যালন, সেখানে তিনি একাকী বসবাস করবেন, ইন দা ভি লর্ড গ্লেড, মানে হচ্ছে তোমার এখানে এই যে
মানে মৌমাছির যে কুঞ্জরিত একটা স্থান যেখানে মৌমাছিরা গান গায়, সেখানে তিনি কি করবেন? একা বসবাস করবেন। বি লর্ড গ্ল্যাড, গুঞ্জরিত অবস্থায় মৌমাছি যেখানে থাকে সেখানে তিনি একা বসবাস করবেন। এরপরে আমরা দ্বিতীয় স্ট্যান্জাতে দেখব, লেখা আছে এন্ড আই শ্যাল হ্যাভ সাম ফিজ দেয়ার, সেখানে আমার কিছু মানে শান্তি থাকবে। মানে সে শান্তির জন্যই তো চলে যাইতেছে ইনস্প্রিতে। কেন সেখানে সে চলে যাচ্ছে? চলে যাওয়ার একটাই কারণ হচ্ছে শহরের যে যান্ত্রিক জীবন, শহরের যে কোলাহলপূর্ণ জীবন, এগুলো সে ত্যাগ করে সে প্রকৃতির কাছে যেতে চাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য যে আবার সেটা সে অবলোকন করতে চাচ্ছে, এই জন্য সে ইনস্প্রিতে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। এই জন্য সে জোরালো ভাবে বলেন যে আই উইল অ্যারাইজ, আমি যে গুড প্যান গো নাও চলে যাবো, এন্ড গো টু ইনস্প্রি, ইনস্প্রিতে চলে যাব। মানে সে চলেই যেতে চাচ্ছে ইনস্প্রিতে। তো সেখানে তার কি কি থাকবে? এখন তারপরে সে বলছে যে and I shall have some peace there, সেখানে আমার কিছু শান্তি থাকবে, কিছু শান্তি তার থাকা দরকার। এরপরে বলছে for peace, কারণ for অর্থ কি? কারণ peace comes dropping slow, শান্তি ড্রপিং করে মানে ধীরে ধীরে এটা আসে। মানে তার যে শান্তিগুলো কি করে আসবে? ধীরে ধীরে আসবে। এরপরে বলছে ড্রপিং ফ্রম দ্য ওয়েজ অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং। ক্রিকেট কি? হোয়াট ইজ ক্রিকেট? ক্রিকেট মানে এখানে খেলা ক্রিকেট না, ক্রিকেট মানে হচ্ছে জিজি পোকা। এই জিজি পোকার কথা বলছে। জিজি পোকা যেখানে কি করবে? গান গাইবে। তাহলে জিজি পোকার গানের কথা এখানে বলা আছে। আর আমি আবার একটু বলি, ড্রপিং ফ্রম দ্য ওয়েলস, ওয়েল মানে এখানে পদ্মা বা ঘুমটা তোমরা বলতে পারো, যে ড্রপিং ফ্রম দ্য ওয়েলস, এই যে তোমার এই যে পদ্মা হতে যেটা পড়ে, অফ দ্য মর্নিং মানে সকালের পদ্মা হতে যেটা ঝরে পড়ে, টু হোয়ার দ্য ক্রিকেট সিং, যেখানে জিজি পোকারা গান গায়। এরপরে বলছে দেয়ার মিডনাইট অল এ গ্লেমার অ্যান্ড নোন প্রাপল গ্লো। আমি আবার একটু এই জায়গাটা তোমাদেরকে বলি, দেয়ার মিডনাইটস অল এ গ্লেমার অ্যান্ড নোন এ প্রাপল গ্লো, মানে সেখানে মাঝরাতে নিবু নিবু আলো থাকে। এখানে বলছে দেয়ার মিডনাইট, যেখানে মাঝরাতে অল এ গ্লেমার, মানে গ্লেমার শব্দের অর্থ হচ্ছে আলো, যে আলোটা নিবু নিবু আলো, মানে হালকা আলো আর কি, মানে হালকা আলোর যে একটা আভা, নিবু নিবু আলো। এখানে সেটাই বলছে যে দেয়ার মিডনাইট অল এ গ্লেমার, যেখানে মধ্যরাতে যে নিবু নিবু আলো থাকে, and noon এবং দুপুরে এ প্রাপল গ্লো। তো দুপুরের বেলা কি থাকবে? দুপুরে থাকবে এক ধরনের গোলাপি আভা, রাতের বেলা থাকবে নিবু নিবু আলো। যে জায়গাতে সে যেতে চাচ্ছে মানে ইনস্প্রিতে, সেখানের বর্ণনা তিনি দিচ্ছেন যে রাতের বেলা থাকবে নিবু নিবু আলো এবং নোন মানে দুপুরের দিকে সেটা থাকবে প্রাপল গ্লো, মানে হচ্ছে একটা ধরনের গোলাপি আভা এরকম। এরপরে বলছে এন্ড ইভিনিং এবং সন্ধ্যায় থাকবে কি? ফুল অফ দ্য লিনেট উইংস। লিনেট, হোয়াট ইজ লিনেট? লিনেট ইজ আ ওয়ার্ড, লিনেট ইজ ওয়ান কাইন্ড অফ বার্ড, এটা এক ধরনের পাখি বিশেষ। এখন কোন ধরনের পাখি? অনেকে লিখছে চড়ুই পাখি। আমরা এখন এই পাখিটা বলবো লিনেট পাখি বলবো আমরা। এই লিনেট উইংস, এই যে লিনেটের যে পাখা, সেই পাখার কথা এখানে বলছে। সেই পাখাটা কি? ফুল অফ, পরিপূর্ণ থাকবে, এন্ড ইভিনিং সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যায় লিনেট পাখির পাখাটা পরিপূর্ণ থাকবে। ঠিক আছে, এইটাই বলা হয়েছে। তাহলে আমি এখন একটু তোমাদেরকে বলি এটা রাইম স্কিমটা কেমন, এই যে কবিতার লাইনগুলো সেগুলো রাইম স্কিমটা কেমন সেটা একটু দেখাই। তো শুরুতে দেখতে হবে, দেখো আমরা ইনস্প্রি একটা শব্দ পাইছি, তারপরে মেড একটা শব্দ, বি একটা শব্দ, তারপরে গ্লেড একটা শব্দ, গ্লেড। আচ্ছা, গ্লেড আমরা এখানে ইটা আমরা দেখব আমাদের যে বই সেখানে যদি ই একটু, হ্যাঁ গ্লেড ঠিক আছে, ই আছে এখানে। এখন তুমি একটু সহজে খেয়াল করে দেখো, ইনস্প্রি আর মেড এটা কিন্তু এক শব্দ না। দেখো ইনস্প্রি আর হানিবি কথাটা কিন্তু সেম সাউন্ড, শেষে ই আছে, অর্থাৎ ইনস্প্রি এবং হানিবি এটা হচ্ছে আমাদের সেম সাউন্ড, এই জন্য এটা এ এবং এটাও এ। পরেরটা দেখো মেড, গ্লেড, এই দুটো কিন্তু সেম সাউন্ড, এই জন্য আমরা এটাও বি। তাহলে রাইম স্কিমটা হচ্ছে শুরুর স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জাটা হচ্ছে এ বি এ বি। পরের স্ট্যান্জাতে রাইম স্কিমটা একটু দেখো, লেখা আছে ড্রপিং স্লো স্লো গ্লো, সেম কথা, এই জন্য এটা হচ্ছে সি সি। পরেরটা দেখো তো সিংস
উইংস, সিংস এবং উইংস এটা হলো সেম সাউন্ড, এই জন্য এটাকে আমরা দিব ডি এবং ডি। তাহলে আমরা প্রথম যে দুটো স্ট্যান্জা, ফার্স্ট স্ট্যান্জা এবং সেকেন্ড স্ট্যান্জাতে আমরা কি পাইলাম, এ বি এ বি। পরেরটা দেখো সি ডি সি ডি। দেখো এবার থার্ড স্ট্যান্জা, তৃতীয় স্ট্যান্জাতে কি বলছে আমাদের W.B Yeats, তিনি বলছেন আই উইল অ্যারাইজ, আমি যে উঠবো অ্যান্ড গো নাও, এবং এখনই চলে যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। তো ফর অলওয়েজ মানে সর্বদা বা সর্বক্ষণই, নাইট অ্যান্ড ডে রাত্রি বা দিন, মানে সর্বক্ষণে আমি চলে যাব। কোথায় চলে যাব, তার ওই যে ইনস্প্রিতে, যে লেকটা তার প্রিয় সেই ইনস্প্রিতে সে চলে যাবে। এরপরে বলছে আই হিয়ার, আমি শুনি, লেক ওয়াটার লিপিং। লেক ওয়াটার মানে হচ্ছে লেকের যে পানিগুলো সেগুলো লিপিং করে, মানে তোমার জোরে পড়ে আর কি, যেগুলো তোমার মানে আস্তে পড়ে, উইথ লো সাউন্ড। ল মানে হচ্ছে মৃদু, মানে আস্তে শব্দে আর কি, সাউন্ড মানে শব্দে, এই যে মৃদু শব্দে সেগুলো কি করে, আশ্রে পড়ে, লিপিং হয় বাই দ্য শোর, যেগুলো কুলে, মানে আমাদের এই যে লেকের কুলে, মানে এই যে তার যে ইনস্প্রি যে লেক, সেই লেকের কুলে সে শুনতে পায় পানির যেই আশ্রে পড়া শব্দ, সেগুলো কেমন শব্দ করে, মৃদু শব্দে সেটা সে শুনতে পায়। এরপরে বলছে হোয়াইল, যখন আই স্ট্যান্ড, আমি দাঁড়াই, অন দ্য রোডওয়ে, মানে কোন রাস্তায় আমি যখন দাঁড়াই, অর অন দ্য প্যাভমেন্ট গ্রে। হোয়াট ইজ প্যাভমেন্ট গ্রে? প্যাভমেন্ট গ্রে মানে হচ্ছে দূষিত পথ, মানে আমি যদি কখনো রাস্তায় বা কোনো দূষিত পথে দাঁড়াই, তাহলে আমি কি করি, ওই যে তার যে একটা মানে ইনস্পিড যে একটা যে লেকটা, সেটা দূষিত, সেটার যে আশ্রে পড়া যে শব্দ, সেই শব্দ সে শুনতে পায়। এরপরে বলছে আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট ওর, মানে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেটা শুনতে পাই। অর্থাৎ এখানে কবি বলেন যে ইনস্প্রি যে রডটা, সেই রডটা সে অন্তরের অন্তঃস্থল থেকে অনুধাবন করেন, এই জন্য সে সেখানেই যেতে চান, এই জন্য সে এক্ষুনি সেখানে যেতে চান, এই জন্য সে আর দেরি করতে চায় না। তার মানে এই যে দ্য লেক আইল অফ ইনস্প্রি যে কবিতাটি, W.B Yeats এর যে কবিতাটি, এটি লেখা হয়েছিল 1888 সালে, এবং তিনি এই কবিতাটি লিখে তিনি শহরের যে যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে সে প্রকৃতির কোলে ফিরে যেতে চান, সেই লেকে ফিরে যেতে চান, সেখানে সে প্রকৃতিক সৌন্দর্য অবলোকন করতে চান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এরপর আমরা তৃতীয় স্ট্যান্জার রাইম স্কিমটা একটু দেখি। এই রাইম স্কিমটা হচ্ছে দেখো ডে, ডে মানে হচ্ছে আমাদের কি আছে ডি ই, আর এখানে আছে আর ই, শোর, তাহলে এটা ই। এরপরটা দেখো গ্রে, ডে আর গ্রে সেম, তাহলে আবার ডি, আর এখানে আছে কোর মানে হচ্ছে শোর কোর, সেম কথা, তাহলে ই, তাহলে ডি ই ডি ই। তাহলে প্রথম স্ট্যান্জাতে আমরা পাইলাম এটা রাইম স্কিমটা কি, এ বি এ বি সি ডি সি ডি। এরপরে পাইছি কি, সরি আমাদের এটা হচ্ছে আমাদের কি হবে, ই হবে, ই এফ ই এফ, কারণ আমরা তো ডি তো ওই লাইনে পেয়েছি, তাহলে আমরা এটা কি হবে, ই এফ ই এফ, রাইম স্কিমটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখন এটা মোটামুটি ধারণা পেয়েছো। তখন আমরা দেখবো এটা সামারিটা। তো আমি এটা সামারিতে তোমাদেরকে আগেই বাংলাতে বলে দিলাম যে আসলে কবি এখানে কি চাচ্ছেন, কবি ইনস্পিতে যেতে চাচ্ছেন এবং সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য তিনি অবলোকন করতে চাচ্ছেন, তিনি যান্ত্রিক পরিবেশটা বাদ দিয়ে তিনি চাচ্ছেন প্রকৃতির কোলে ফিরে যেতে। এখন দেখো ইন দ্য পোয়েম কবিতাতে দ্য পোয়েট কবি ওয়ান্টস টু গো, যেতে চায়, ইনস্প্রিতে যেতে চায়, তার মানে এই কবিতায় কবি ইনস্প্রিতে যেতে চায়। হি ওয়ান্টস টু বিল্ড, সে চায়, টু বিল্ড নির্মাণ করতে, দেয়ার সেখানে, এ হার্ট একটা ঘর, একটা কুড়ে ঘর, উইথ ক্লে মানে হচ্ছে কাদামাটি দিয়ে, অ্যান্ড ওয়েটলেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের পাতা বা নল খাগড়া দিয়ে, অ্যান্ড উইল কাল্টিভেট এবং সেখানে সে চাষাবাদ করতে চায়, বিনস মানে সিম। তো এই যে আমরা কবিতায় পড়লাম, সে 9 বিন মানে 9টা বিন সে কি করতে চায়, সেখানে কাল্টিভেট করতে চায়, 9টা বিনের সারি, যা 9 বিনস রো, সেখানে সে 9টা বিনের মানে সিমের যে সারি সেগুলো সে চাষাবাদ করতে চায়। ইনস্প্রি, এই ইনস্প্রি ইজ অ্যান আইল্যান্ড, ইনস্প্রি হচ্ছে একটা দ্বীপ, অফ পিস হলো শান্তির একটা দ্বীপ, টু দ্য পয়েট কবির মতে ইনস্প্রিটা হচ্ছে একটা শান্তির জায়গা, শান্তির একটা দ্বীপ, বিকজ কারণ দেয়ার আর
দ্য পিস সেখানে শান্তি রয়েছে, অফ দ্য মর্নিং সকালের শান্তি রয়েছে, দ্য ফ্রাফল গ্লো মানে হচ্ছে গোলাপি আভা বা রক্তিম যে একটা আভা নুন, অর্থাৎ দুপুরের যে একটা রক্তিম আভা। হোয়াট ইজ রক্তিম আভা? এটা বলতে আসলে দুপুরের যে একটা সূর্যের যে একটা কিরণ, সেটা মোটামুটি ভাবে একটা রক্তিম আভা বা গোলাপি একটা আভা, সেটা আমরা পাই কোথায়? দুপুরে। হ্যাঁ, এরপরে বলছে দ্য লিনেটস উইংস, এই যে লিনেট যে পাখিগুলো, লিনেটস একটা পাখি, এই লিনেটস পাখির যে উইংস পাখার মধ্যে অফ দ্য ইভিনিং আমরা পাই সেই লিনেট পাখির পাখায় আমরা পাই কি? বিকেলে, মানে বিকেলের আমরা লিনেট পাখির পাখার মধ্যে পাই অ্যান্ড দ্য গ্লেমার মানে হচ্ছে নিবু নিবু আর কি। হ্যাঁ, অফ দ্য মিডনাইট এবং রাতের যে নিবু নিবু যে একটা পরিস্থিতি বা নিবু নিবু যে একটা অবস্থা, সেটা আমরা এই ইনস্প্রিতে দেখতে পাই। তো আশা করি W.B Yeats এর এই কবিতাটি সবার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ যদি সাড়া পাই তাহলে বাকি কবিতাগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।